মিরপুরে গুলিতে নিহত মোহাম্মদ ফজলুর হত্যা মামলার আসামি হয়েছেন ১.৫ শতাধিকের অধিক, যাদের মধ্যে ২৫ জন সাংবাদিক। ৫ই আগস্টে তিনি লাইভ দিচ্ছিলেন গণভবনের সামনে থেকে। তিনিও সেই মামলার আসামি। ১০ জন, ১৫ জন, ২০ জন ওই সন্ত্রাসী দলে আছে, কিন্তু চাপাতি দিয়ে কোপায় কিন্তু একজনই। মিরপুরে যেদিন মেট্রো রেলে ভাঙচুরের ঘটনা ঘটে, সেদিন কিন্তু সাইদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাগানে আমার সাথে বসা ছিল। সে কিন্তু আসামি হয়েছে ওই মামলায়। তার ভিডিওটা খুব আবেদনময়ী হওয়ার জন্য পুলিশকে বলে, হ্যাঁ এখন আপনি গ্রেনেডটা ছুড়ুন অথবা এখন আপনি ফায়ার করুন। ২০১৪ সালের দিকে তখন সাংবাদিকদেরকে ডেকে ডেকে নিয়ে বাসে আগুন দেওয়া হতো। সব পত্রিকায় একই ফুটেজ, একই ছবি, মানে অ্যাজ ইফ এটা একটা উৎসব আর কি। সেই রাজনীতিবিদরা যেখানে নষ্ট, প্রশাসন যন্ত্র যেখানে নষ্ট, পুলিশ যেখানে নষ্ট, তো একটা সমাজে যখন সবকিছু নষ্ট হয়ে যায়, সেখানে সাংবাদিকরা মহৎ থাকবে এবং ভালো থাকবে, এটি আশা করাটাই তো একটা বোকামি। আমি নিজে দেখেছি, পদ্মা সেতু না যমুনা সেতুর টোল কালেক্টর ছিল, সেখান থেকে একজনের রেফারেন্স নিয়ে আসলো, এসে সাংবাদিক হয়ে গেল এবং কয়েকদিন পরে সে বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক, সবাই তার নাম জানে। IPCO brand selects only the best products for our customers. ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পতনের পরদিন মিরপুরে গুলিতে নিহত মোহাম্মদ ফজলুর হত্যা মামলার আসামি হয়েছেন ১.৫ শতাধিকের অধিক মানুষ, এবং যাদের মধ্যে ২৫ জন সাংবাদিক। এবং একজন সাংবাদিককে বিবিসি সাক্ষাৎকার নিয়েছেন এবং তিনি বলেছেন, তিনি একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত, তিনি বলেছেন ৫ই আগস্টে তিনি লাইভ দিচ্ছিলেন গণভবনের সামনে থেকে। তিনিও সেই মামলার আসামি এবং এই মামলাগুলো করা হচ্ছে হত্যা মামলা। এখন এই যে মানে এজাহারে উল্লেখ করা হয়েছে, ফজলু বিজয় উল্লাস করার সময় আসামিগণ লোহার রড চাপাতি দিয়ে আঘাত করে গুলি করে হত্যা করেছে। এখন ১৬৫ জন চাপাতি দিয়ে একটি মানুষকে মেরেছে এবং ২৫ জন সাংবাদিক একই সাথে গুলি করে মেরেছে। মানে এই যে মামলাগুলো, এগুলোকে আপনি কিভাবে দেখেন? আসলে মামলাগুলো তো তদন্তের বিষয়। মামলা হয়েছে, সাংবাদিকদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যে বললেন যে ১৬৫ না কত উল্লেখ করলেন যে এতজন কি চাপাতি দিয়ে মেরেছে, আসলে তো সবাই চাপাতি দিয়ে মারে না। মনে করেন একটা ওই আমরা যখন দেখি যে সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রেও দেখা যায় যে ১০ জন, ১৫ জন, ২০ জন ওই সন্ত্রাসী দলে আছে, কিন্তু চাপাতি দিয়ে কোপায় কিন্তু একজনে বা গুলি করে একজনে। এর মধ্যে কি কেউ কেউ থাকে ধর ধর বলে চিৎকার করে, কেউ কেউ বলে এই এ যা মার, এ যা মার, কেউ কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ চুল টেনে ধরে, কেউ জামা টেনে ধরে। এই নানা উপায়ে কিন্তু এই ১৬৫ জন বা যতজনই আছে, নানা উপায়ে এদের কিন্তু ইনভলভমেন্ট থাকে। এখন আপনি সাংবাদিকদের যে কথাটা বললেন, সেটা হচ্ছে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি, নানাভাবে কথা বলেছি এবং মনে করেন যে এই ঘটনাটা আপনি যেটা বললেন, একই ঘটনা কিন্তু আমাদের সাইদ খান আছে, সাইদ খান যে ডিউজের সাংগঠনিক সম্পাদক, সে কিন্তু আমার সাথে বসা ছিল যেদিন মিরপুরে যেদিন রেলে আগুন লাগানোর মানে রেলের ওই যে মেট্রো রেলে ভাঙচুরের ঘটনা ঘটে, সেদিন কিন্তু সাইদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাগানে আমার সাথে বসা ছিল। সে কিন্তু আসামি হয়েছে ওই মামলায়। আমি পরে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে সাইদ খান আমার সাথে বসা, সেই সাইদ খান ওখানে ওই মামলা আসামি হলো কিভাবে? সাইদ খানের অন্য কোনো দোষ থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওই মামলায় কিন্তু সাইদ খান আসামি হয়েছে। তো এরকম ঘটনা তো মানে এইভাবে মামলার আসামি অনেকেই হয়, অনেকভাবেই হয়। তো এটা তদন্তের বিষয়। যে সাংবাদিকরা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না, যারা উস্কানি দেননি বা সরাসরি জড়িত, তো কোনো সাংবাদিক ছিল বলে আমি মনে করি না। তবে কেউ কেউ উস্কানি দিয়েছেন, নানাভাবে উস্কানি দিয়েছেন। এটা তো আপনারা ভিডিও ফুটেজে দেখছেন, বসে যে গুলি করেন, শুট শুট শুট, এগুলো তো দেখছেন আপনারা। কথা বলেছেন। হ্যাঁ, এটা তো ফুটেজে দেখা গেছে যে শুট করার জন্য বলছে পুলিশকে, ফুটেজের জন্য তারা বলছে, এটা তো একটা ভাইরাল হওয়া ভিডিও ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি জয় জি। মামুন আপনার কাছে আবারও ফিরছি। যে বিষয়গুলো বললেন, সাংবাদিকরা অনেক সময়, এটি কিন্তু ভুল নয়। এটি আমরা অনেক সময় দেখি যে তার ছবি নেওয়ার জন্য তার ভিডিওটা
খুব আবেদনময়ী হওয়ার জন্য পুলিশকে বলে, হ্যাঁ এখন আপনি গ্রেনেডটা ছুড়ুন, অথবা এখন আপনি ফায়ার করুন, অথবা এখন তিনি হয়তো একটা শট মিস করেছেন, সাংবাদিক হয়তো বলছেন কোনো একজন পুলিশকে, ঠিক আছে আপনি এখন এই ইয়েটা রাবার বুলেটটা এখন ছুড়েন, তিনি হয়তো আকাশেই রাবার বুলেটটা ছুটছেন, ভিডিও নেওয়া হলো। এই প্রবণতাটিকে আপনি কিভাবে দেখেন? আহ এটি খুব মানে সহজ কথায় এক কথায় বলতে গেলে এটি খুবই দুঃখজনক একটি বিষয়। আমি সাংবাদিক হিসেবে এই 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 ধারাটিকে কখনোই পছন্দ করি না, এবং এটির সঙ্গে আরেকটি জিনিস যোগ করা দরকার যে আমাদের বাংলাদেশের অধিকাংশ পত্রিকা টেলিভিশনের অনলাইন ভার্সনে যে হেডলাইনগুলি করা হয় সেগুলিও এরকমই, মানে এতই উস্কানিমূলক, এতই মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ভেতরে হয়তো কিছুই নাই কিন্তু বাইরের খোলসটা এরকম, হেডলাইনটা এরকম যে মানুষ মনে করবে না জানি কি ঘটেছে। তার মানে এগুলো পুরোটাই হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণ করার জন্য, দর্শককে অথবা পাঠককে আমাদের সাংবাদিকরা, পুলিশ বলেন, সন্ত্রাসী বলেন, রাজনৈতিক কর্মী বলেন, তাদেরকে নানাভাবে প্ররোচিত করে যে এটার উদ্দেশ্য এই না যে সে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদেরকে মারার জন্য পুলিশকে গুলি করতে বলছে, অথবা আমি যদি মনে করতে পারি 2014 সালের দিকে যখন ওই যে নির্বাচনের পরে বিএনপির একটা বিরাট জ্বালাও পোড়াও আন্দোলন, বাসে আগুন, পেট্রোল বোমা হলো সারা দেশে, তখন সাংবাদিকদেরকে ডেকে ডেকে নিয়ে বাসে আগুন দেওয়া হতো, এবং সাংবাদিকরা সুন্দর এক একজন মানে এক একটা জায়গায় 5 জন 7 জন 10 জন করে যেত, এবং তারপরে একটা বাসে আগুন দেওয়া হতো, এবং সব টেলিভিশনে সব পত্রিকায় একই ফুটেজ, একই ছবি, মানে অ্যাজ ইফ এটা একটা উৎসব আর কি। তো এই ঘটনাগুলো যে যারা ঘটায় এবং যারা একে একে সহযোগিতা করে অথবা যারা একে প্ররোচিত করে, দুইটাই সমানভাবে অপরাধ। কিন্তু আমার আরেকটি একটু ভিন্ন প্রসঙ্গে আমি এখানে বলতে চাই, সেটি হচ্ছে সাংবাদিকরা যে এই কাজগুলো করে কেন করে। আমার বিবেচনায় আমার আমার সাংবাদিকতার বয়স 33 বছর, খুব বেশি সময় না হয়তো, কিন্তু একটা মানুষের জীবনের জন্য অনেক বেশি সময়। মহাকালের জন্য 33 বছর কিছু না। 1991 সালে শুরু করেছিলাম আজকের কাগজ থেকে। সেই জায়গা থেকে আজকে পর্যন্ত এসে আমি যেটা দেখি সেটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের যে পরিমাণ বিকাশ হয়েছে সংখ্যায়, গুণগতভাবে ততটা হয়নি। কেন হয়নি? কারণ সাংবাদিক তৈরির, সাংবাদিকদের প্রশিক্ষণের, সাংবাদিকদের লেখাপড়া করার কোনো সুযোগ আমাদের কোনো প্রতিষ্ঠান দেয় না। খুব হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান, 21 টেলিভিশন যখন শুরু হয়েছিল তখন আমরা যারা সেখানে কাজ করতে গিয়েছিলাম আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আরো দু একটি টেলিভিশন এরকম প্রশিক্ষণ দিয়েছে। পত্র পত্রিকার ক্ষেত্রেও কিছু কিছু হয়তো আছে, কিন্তু ব্যাপকভাবে আমাদের সাংবাদিকতার মান খুবই নিম্নগামী, এবং যারা সাংবাদিক হিসেবে আসছেন কাজ করতে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি যদি চেক করে দেখেন, এত দেশে এত বিশ্ববিদ্যালয়ে এত সাংবাদিকতা বিভাগ, কিন্তু অধিকাংশই সাংবাদিকতা বিভাগ তো দূরের কথা, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আসে নাই। আমি নিজে একজন রিপোর্টার নিতে যায় 25 জনের ইন্টারভিউ নিয়ে দেখেছি যে 25 জনের মধ্যে 24 জন হয়তো ঠিক মতো নিজের নামটাও বলতে পারে না, উচ্চারণ করতে পারে না, অথচ তারাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে। তো এটি একটি সামগ্রিকভাবে জাতীয় অবক্ষয়ের অংশ হিসেবেই আমি মনে করি যে সাংবাদিকদেরও এই অবক্ষয়। এবং আসলেই কি বলতে গেলে একটি সমাজে যখন সব শ্রেণী নষ্ট, আপনি যেখানে দেখেন, মানে আমরা বলি রাজনীতিবিদরা সমাজের সবচেয়ে বড় মাথা, কারণ তারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের ভিতর থেকে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়। তো সেই রাজনীতিবিদরা যেখানে নষ্ট, প্রশাসন যন্ত্র যেখানে নষ্ট, পুলিশ যেখানে নষ্ট, বিচার ব্যবস্থা সম্পর্কে বললে তো আবার নানা রকম ভয়ভীতি থাকে। তারপরেও বলি যে অতীতে আমরা নানা রকম উদাহরণ দেখেছি বিচার ব্যবস্থায় কি হয়েছে বাংলাদেশে। সেইখানে তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, অন্যান্য প্রফেশন, বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল, মাদ্রাসা পর্যন্ত সব জায়গায় শিক্ষকদের অবক্ষয় আমরা দেখেছি। তো একটা সমাজে যখন সবকিছু নষ্ট হয়ে যায়, সেখানে সাংবাদিকরা মহৎ থাকবে এবং ভালো থাকবে এটি আশা করাটাই তো একটা বোকামি। কারণ সাংবাদিকরা তো এই সমাজেরই অংশ। আপনি আমি তো অন্য গ্রহ থেকে আসি নাই, মঙ্গল গ্রহ থেকেও আসি নাই, বিদেশ থেকে চীন বা জাপান থেকে আমাদেরকে ইম্পোর্ট করেও আনা হয় নাই। আমরা এই সমাজেরই অংশ, এই সমাজেরই সন্তান, এই সমাজেরই মানুষ। ফলে সমাজের যা যা দোষ সবই আমাদের ভিতরে আছে, সমাজের যা যা দায় সবই আমাদের ভিতরে আছে, এবং সমাজে যা যা অর্জন তারও কৃতিত্ব কিছুটা হলেও আমাদের ভিতরে আছে। কিন্তু সাংবাদিকরা তো এই সকল কিছুর ঊর্ধ্বে থেকে মোহহীন ভাবে কাজ করবেন বলেই তো আমরা এই প্রফেশনে এসেছি। তো আমরা মিথ্যা কথা, ভুল কথা। কেউ এই প্রফেশনে মহান থাকার ইচ্ছা নিয়ে আসেনি। অনেকেই এসছে তাদের শখ থেকে। যেমন আমার খুব শখ ছিল আমি সাংবাদিকতা করব, লিখবো পত্রিকায়, লোকে আমার নাম টাম জানবে, পত্রিকায় নাম ছাপা হবে, দেখতে ভালো লাগবে, সেই মোহ থেকে ঢুকেছি। এবং তারপরে একটা পর্যায়ে এই চক্রে পৃষ্ঠে এমন ভাবে আটকে পড়েছি যে এরপর ওখান থেকে আর বের হতে পারিনি।
বা বের হওয়ার ইচ্ছাও হয়নি। আর এখন তো দেখি বেশিরভাগ আসে কোনো না কোনো পাওয়ার দেখানোর জন্য, অমুকের এমপির মামা ভাগনা, অমুকের শালা, অমুকের দুলাভাই, অমুকের রেফারেন্স, এইসব নিয়ে চাকরিতে ঢোকে। এবং আমি নিজে দেখেছি পদ্মা সেতু না যমুনা সেতুর টোল কালেক্টর ছিল, সেখান থেকে একজনের রেফারেন্স নিয়ে আসলো, এসে সাংবাদিক হয়ে গেল, এবং কয়েকদিন পরে সে বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক, সবাই তার নাম জানে। তো এইরকম ভাবে সাংবাদিকতায় আসে। আপনি দেখেন আমাদের 10টা নিয়োগগুলো কারা টপ দেয়? না, মালিকরা দেয় তাদের ইচ্ছা তাহলে মতো। আপনারা যারা এই দায়িত্বে ছিলেন সম্পাদকীয় লেভেলে এবং পরিচালনা পরিষদের খুব কাছাকাছি, আপনারা কি কখনো এই বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আমি এই টোল প্লাজায় কাজ করছেন, তাকে আমি কিভাবে সাংবাদিক হিসেবে নিয়োগ দেব? আমি ব্যক্তিগতভাবে বহুবার চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করে 10 বারের মধ্যে 10 বার চ্যালেঞ্জ করে হয়তো 6 বার বিজয়ী হয়েছি, নিতে পারিনি, কিন্তু 4 বার পারিনি। কারণ আমার চাইতে অনেক, মানে বাবারও তো বাবা থাকে, আমার চাইতে অনেক বড় ব্যক্তির প্রভাব যখন এসে আমার উপরে পড়ে, তখন আমার চ্যালেঞ্জ টিকবে না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে মূল সংকটটি আসলে মালিকরাও এড়াতে পারছেন না। না, এই অবস্থা আমাকে যদি এই প্রশ্ন করেন যে মালিকরা পারছেন না, আমি আমি মানে আমি আমার বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করছেন, অর্থ লগ্নি খুব করছেন। পরিষ্কার ভাবে বলি ভাই, এখানে তো রাগঢাক করার কিছু নেই। সাংবাদিকতা একটা পেশা, কিন্তু এই পেশার পেছনে একটা বড় বিনিয়োগ আছে, বিরাট অর্থ লগ্নি করার ব্যাপার আছে। আগে তো কি বলে, সাংবাদিকরা ঝোলা ব্যাগ নিয়ে হাঁটতো, 200 টাকা বেতন পেত, 3 মাস পেত না। এখন সেই বাস্তবতা নাই। এখন সাংবাদিকতা কর্পোরেট, সাংবাদিকরা লক্ষ লক্ষ টাকা বেতন পায়, সাংবাদিকদেরকে দামি গাড়ি দিতে হয় অফিস থেকে, এবং 5 বছর পরে আবার সেই গাড়ির বদল করে দিতে হয়। এগুলি বাংলাদেশে কর্পোরেট কালচার তৈরি হয়েছে সাংবাদিকতায়। তো সেইখানে এই প্রতিষ্ঠানগুলো চলার জন্য, শুরু করার জন্য যেমন শত শত কোটি টাকা দরকার, চলার জন্য কোটি কোটি টাকা দরকার। প্রত্যেক মাসে 5 কোটি, 7 কোটি, 8 কোটি, 10 কোটি টাকা লাগে একটা বড় প্রতিষ্ঠান চলতে। তো সেই টাকাগুলি তো মালিক তার পকেট থেকে দিবে না, এটার পিছনে অন্য বিনিয়োগকারী থাকে, বিজ্ঞাপনদাতা থাকে, এবং সরকারি নীতি পলিসি থাকে। সরকার আপনাকে লাইসেন্স দিয়েছে, নিশ্চয়ই আপনি সরকারের বিপক্ষে গিয়ে, না তানভীর আমাকে শেষ করতে দেন, আমি শেষ করি। সেটি হচ্ছে যে সংবাদপত্রের বা টেলিভিশনের মালিকরাও সরকারের আইন কানুন সার্ভ করবে আগে, যে সরকার তাকে লাইসেন্স দিয়েছে তাকে সার্ভ করবে, তার বিজ্ঞাপনদাতাকে সার্ভ করবে, তার বিনিয়োগকারীকে সার্ভ করবে। সাংবাদিকতার সার্ভ করা অনেক চতুর্থ পঞ্চম বিষয়, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে নাই। শেষ। আমার জানার আগ্রহটা, একজন ব্যবসায়ী তো মিডিয়াতে বিনিয়োগ করেন, অর্থ লগ্নি করেন, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, তো সেবামূলক ব্যবসা। হ্যাঁ, এটিকে আমরা আই অপোজ সেবামূলক ব্যবসা না, এটি একটি ঢাল তলোয়ার মূলক ব্যবসা। আমার যদি একটি টেলিভিশন থাকে, আমি আমাকে অন্যের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটিকে ঢাল হিসেবে ব্যবহার করব, আর অন্যের উপরে আক্রমণ করার জন্য তলোয়ার হিসেবে ব্যবহার করব। এই পলিসি থেকেই বাংলাদেশে মিডিয়া তৈরি হয়, কোনো সেবামূলক ব্যবসা থেকে হয় না। ঢাল হিসেবে জয় মামুন যত শক্তিশালী হবেন, ওই টোল প্লাজার ওই সাংবাদিক কি ততটাই শক্তিশালী? তো তাকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে? তার কাছ থেকে আউটপুটটা আসলে কি? আমি এই জিনিসটা বুঝতে পারি না। ঢাল হিসেবে তো 5 জন জয় মামুন অনেক বেশি শক্তিশালী। তাহলে এই অযোগ্য লোকটা কিভাবে নিয়োগ পায়? তাকে দিয়ে ওই মালিক কি পারপাস সার্ভ করতে চায়? তাকে দিয়ে মালিক পারপাস সার্ভ করতে চায়, মালিকের এমন কোন একজন ব্যক্তির কাছে তার কিছু একটা ঠেকা আছে যার কথা তিনি ফেলতে পারেন না, যে আমার এই লোকটাকে নিতে হবে। সে কিছুই পারবে না, কিন্তু সে অফিসে এসে বসে থাকবে, তার একটা কার্ড থাকবে, সে বলবে যে আমি এক্স টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। তাকে বেতন না দিলেও চলবে, একটা কার্ড দিলেই হবে, এরকমও আছে অনেক বাংলাদেশে। কিন্তু আমি বলতে চাচ্ছি মূল কথাটা, যে এইসব কারণে পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়, এবং এইসব কারণেই সাংবাদিকরা বলে গিয়ে পুলিশকে, ভাই গুলি করেন, ছবি নিব। আমি বা আপনি গিয়ে তো বলবো না পুলিশকে যে গুলি করেন। যা ঘটনা ঘটবে আমরা সেটার ছবি তুলবো। আমরা কোনো ঘটনা ঘটাতে পুলিশকে বা কাউকে ইনস্টিগেট করব না, উদ্বুদ্ধ করব না, অনুপ্রাণিত করব না। সাংবাদিকতা তো তাই, আমরা নির্মোহ থাকবো, যা ঘটনা ঘটবে সেটির বিবরণ মানুষকে জানাবো, এবং কেন ঘটলো সেটি অনুসন্ধান করার চেষ্টা করব।